উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল প্রকৃতিপ্রেমী ও সাধক উভয়ের কাছেই এক অপার আকর্ষণের স্থান। হিমালয়ের কোলে বিস্তৃত এই অঞ্চল সবুজ বনভূমি, শান্ত নদী, ঝর্ণা ও বরফে ঢাকা পর্বতশৃঙ্গের অপরূপ সৌন্দর্যে ভরপুর। সূর্যোদয়ের প্রথম আলো যখন নন্দাদেবী, পঞ্চচূল্লী বা আদি কৈলাসের শিখরে পড়ে, তখন সমগ্র কুমায়ুন অঞ্চল যেন এক অলৌকিক আভায় আলোকিত হয়ে ওঠে। এখানকার নির্মল পরিবেশ, পাখির ডাক ও পাহাড়ি গ্রামের সরল জীবন মানুষের মনে প্রশান্তি এনে দেয়। এই কুমায়ুন অঞ্চলের আধ্যাত্মিক বিস্ময় হল ওম পর্বত। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হিসেবে পর্বতের গায়ে বরফের রেখায় স্বয়ং ওম চিহ্নের আকৃতি ফুটে উঠেছে। এটাই হলো হিন্দু ধর্মের পরম ব্রহ্ম ও সৃষ্টির আদি ধ্বনি ওম শব্দের প্রতীক হিসেবে মানা হয়। বহু যুগ যুগ ধরে এই স্থান সাধু সন্ন্যাসী ও তীর্থযাত্রীদের ধ্যান ও সাধনার এক কেন্দ্র হয়ে রয়েছে। এই পথেই কৈলাস মানস সরোবর ও আদি কৈলাস দর্শন হয়ে থাকে। এবারে আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল দেবাদিদেব মহাদেবের প্রিয় স্থান এবং পঞ্চপাণ্ডবের স্মৃতি বিজড়িত আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচূল্লী দর্শন করা। তাহলে চলুন আজ যাত্রা শুরু করি হাওড়া স্টেশন থেকে। আমি হাওড়া স্টেশন থেকে রাত 9:40 বাগ এক্সপ্রেস ধরেছিলাম। আমার গন্তব্য ছিল লালকুয়া জংশন। বাগ এক্সপ্রেস হাওড়াতে 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস সঠিক সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। হাওড়া থেকে সরাসরি লালকুয়া যাওয়ার জন্য মাত্র 2টি ট্রেন আছে। প্রথমটি হলো 13019 কাঠগোদাম বাগ এক্সপ্রেস, এটি প্রতিদিন ছাড়ে। আর দ্বিতীয়টি হলো 12353 লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, এটি শুধুমাত্র শুক্রবার ছাড়ে সকাল 8:15। পরপর 2টো রাত অর্থাৎ প্রায় 36 ঘন্টা 30 মিনিট টানা ট্রেন চলার পর লালকুয়া জংশন স্টেশনে ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে 2 ঘন্টা 15 মিনিট লেট করে ঢুকলো। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 10:16। এসে পৌঁছে গেছি লালকুয়া জংশনে। এবারে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে পড়বে হচ্ছে জিপ স্ট্যান্ড। এবারে ওখান থেকে আমরা গাড়ি নেব। চলুন তাহলে বেরোনো যাক। ট্রেন আমাদেরকে নামিয়ে কাঠগোদামের দিকে বেরিয়ে গেল। আমি ফুটব্রিজ পেরিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবারে ট্রিপে কিন্তু আমি একা নই, আমাদের টোটাল টিমে আছে 12 জন মেম্বার। সবাই মিলে আমরা আদি কৈলাস ওম পর্বত দর্শন করতে যাচ্ছি। কি ভালোভাবে দর্শন হবে তো? সবার উত্তেজনা কি? চলুন বেরোনো যাক জিপ স্ট্যান্ডের দিকে। স্টেশনের পাশেই জিপ স্ট্যান্ড রয়েছে। এগোলাম জিপ স্ট্যান্ডে। এখান থেকেই গাড়ি নিয়ে যেতে হবে প্রায় 334 কিলোমিটার দূরে ধারচুলা গ্রামে। গাড়িতে সময় লাগবে প্রায় 12 ঘন্টা মতো। আমরা লালকুয়া রেল স্টেশনে এসেছিলাম। আসার পরে তারপরে এখানে যা গাড়ির রেট, এই রেটে আমরা যেতে পারবো না। এখানে প্রতি কটা গাড়ি 10,000 টাকা করে চাইছে। তাই জন্য আমরা ঠিক করলাম এখান থেকে আমরা হলদুয়ানি চলে যাব। এখান থেকে অটো ধরে হলদুয়ানির থেকে আমরা গাড়ি রিজার্ভ করব। আজ মঙ্গলবার। প্ল্যাটফর্মের সামনে বজরংবলীর নামে ভান্ডারা চলছিল। আমাদের টিমের সবাই সেই প্রসাদ নিল। আমিও বজরংবলীর ভান্ডারার প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ গ্রহণ করে অটোতে উঠে পড়লাম। অটোতে মাথাপিছু ভাড়া পড়ল 30 টাকা করে। দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতন।
সময় লাগবে মিনিট 20। আমরা এই এখন হলদুয়ানি বাস স্ট্যান্ডে চলে এসেছি অটো করে। এবারে এখান থেকে এই আলমোড়া যাওয়ার বাসে উঠবো। এই আলমোড়া যাওয়ার বাসে উঠে আমরা এখান থেকে আলমোড়া যাব, কারণ এখান থেকে পিঠাগড় যাওয়ার জন্য একদম শেষ বাস চলে গেছে। এখান থেকে শেষ বাস যায় সকাল 10:30 নাগাদ। চলুন বাসে ওঠা যাক। বাসে উঠে যে যার সুবিধা মতো সিট নিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। দেখতে দেখতে বাস কাঠগোদাম ছাড়িয়ে পাহাড়ের উপর দিকে উঠতে থাকলো। কুমায়ুন অঞ্চল এমনিতেই সবুজের জন্য বিখ্যাত। আমরা সেই সবুজে মোড়া পাহাড়ি আলো ছায়া পথ ধরে এগোতে থাকলাম। সত্যি জায়গাটা এক মায়াবী পরিবেশ। দেখতে দেখতে আমরা বিখ্যাত কাইচিধাম অর্থাৎ নিমকরলি বাবার আশ্রমের পাশ দিয়ে এগিয়ে চললাম। আমরা কাইচিধাম ফেরার পথে দেখব, সেটা আমাদের আগে থাকতেই প্ল্যানের মধ্যে রয়েছে। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এদিকে চলার পথে কোনো সময় ঘন জঙ্গল, আবার কোনো সময় দূরে ঢেউ খেলানো পাহাড়ের সারি চোখে পড়ছে। দেখে মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সব থেকে বড় জীবন্ত ক্যানভাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব এ পথের সৌন্দর্য। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এখন বাজে বিকেল 5:02, এসে পৌঁছলাম আলমোড়াতে। আজকে আর এখান থেকে সামনের দিকে এগোবো না, আজকে রাত্রেবেলা এই আলমোড়াতেই থাকবো। আলমোড়াতে একটু দেখে নিই কোথায় হোটেল আছে একটু বাজেটের মধ্যে। চলুন তাহলে যাওয়া যাক। একটু খোঁজাখুঁজি করে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে চলে এলাম হোটেল জীবন প্যালেসে। কথাবার্তা বলে ঘর নিয়ে নিলাম। হোটেলটা ভালোই। এই হলো আজকে আমাদের থাকার ঘর। প্রতিটা ঘরের ভাড়া 1200 টাকা করে। এক ঘরে 3 জন থাকা যায়। ঘরটাও বেশ বড়। গিজার সহ অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সেদিন হোটেল থেকেই সুন্দর একটা সানসেট দেখেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে পরের দিনে যাত্রার জন্য গাড়ি ফাইনাল করে রাত্রেবেলা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:45। এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের আজকে গন্তব্য সোজা ধারচুলা। আমরা এখান থেকে 2টো বোলেরো গাড়ি ভাড়া করেছি। ভাড়া পড়েছে প্রতি কটা গাড়ির জন্য 8,000 টাকা করে। তাহলে চলুন বেরোনো যাক। গাড়ি কিছুক্ষণের মধ্যেই হোটেলের সামনে চলে এলো। এই হচ্ছে আজকের আমাদের গাড়ি। গুড মর্নিং। গাড়িতে লাগেজ তুলে গাড়ি ছাড়া হলো। আকাশ, সব ঠিকঠাক? একদম সহি বাত। বলো। আমরা আলমোড়া শহরকে পেছনে ফেলে এগিয়ে চললাম। আমাদের প্রথম গন্তব্য ধারচুলা ভিলেজ। আলমোড়া থেকে দূরত্ব 210 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। আলমোড়া থেকে বেরোনোর পর থেকেই চোখে পড়বে রাস্তার ধারে বড় বড় চির গাছের বনাঞ্চল। এ পথের সৌন্দর্য যে কোনো মানুষের মন কেড়ে নেবে। রাস্তার পাশে পাহাড়ের ঢালে লম্বা লম্বা চির গাছগুলো দেখলে মনে হচ্ছিল যেন তারা আমাদেরকে আপ্যায়ন করার জন্যই দাঁড়িয়ে আছে। আমরা প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য দেখতে দেখতে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকলাম। এখন বাজে সকাল 11টা। ধন্যা বলে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়ালো। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। চলুন দেখা যাক এখানে কি পাওয়া যায়। জানলাম আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অনেকগুলো বরফে ঢাকা পর্বতশৃঙ্গ দেখতে পাওয়া যায়। জায়গাটা ছোট্ট একটা জনপদ। ঢুকে পড়লাম হোটেলে। খাবার অর্ডার দিতেই গরম গরম খাবার চলে এলো। আমার মেনু ছিল জিরা আলু আর রুটি। সবাই যে যার পছন্দ মতন খাবার খেয়ে নিল। এটা আমি খাচ্ছি। রেস্টুরেন্টে খেয়ে বেরোলাম। বেশ ভালো রান্না বান্না এবং প্রাইস খুব রিজনেবল। আমি জিরা আলু খেলাম আর 3টে রুটি খেলাম। এখন তাতে আমার মাত্র বিল হলো 80 টাকা।
চলুন এরপরে আবার গাড়িতে গিয়ে বসি, এক্ষুনি গাড়ি ছাড়বে। গাড়িতে বসতেই গাড়ি ছেড়ে দিল। গাড়ি যত এগোতে থাকলো আস্তে আস্তে পাহাড়ের ল্যান্ডস্কেপগুলো বদলাতে শুরু করলো। এদিকের রাস্তা যথেষ্ট ভালো, একদম মসৃণ পথ। তবে এদিকের পাহাড় অনেকটাই চড়াই। এ পথে চলার মজাই আলাদা। পাহাড়ের প্রতি কটা বাঁকে বাঁকে প্রকৃতি আমাদের কাছে নতুন নতুন রূপে ধরা দিচ্ছে, আর তার সেই সৌন্দর্য অবর্ণনীয় সুন্দর। এইভাবেই চলতে চলতে গাড়ি একটা জায়গায় দাঁড় করাতে বললাম। এখান থেকে দুই নদী সঙ্গম হয়েছে। বাদিক থেকে পানার নদী এসে সরজু নদীর সঙ্গে মিশে গেছে। এখানে কিছুক্ষণ থেকে আবার চলা শুরু। এই জায়গাটা ছবির মতন সুন্দর। চারদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে বিরাট সবুজ ভ্যালি। পাশ দিয়ে বয়ে চলেছে সরজু নদীর জলধারা। ড্রাইভার দাদা আমাদেরকে জানালো এই জায়গাটার নাম পানার। এইভাবে আরো কিছুক্ষণ চলার পর, বেশ কিছুটা গাড়ি চলে আসার পর এসে পৌঁছলাম গুরনা বলে একটা জায়গায়। এখানে আছে গুরনা মাতার মন্দির। গুরনা মাতাকে প্রণাম জানিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে এগোবো। এই গুরনা মাতা হলেন মা দুর্গারই এক রূপ। পাহাড়ি মানুষরা এখানে রক্ষাকর্ত্রী দেবী হিসেবে পূজা করে থাকেন। আমি গুরনা মাতাকে প্রণাম জানিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। আমরা বেলা 2:40 নাগাদ পিথারাগড়ের ওপর দিয়ে এগিয়ে চললাম। পিথারাগড় জায়গাটা খুব সুন্দর এবং বর্ধিষ্ণু এক জনপদ। আমরা এগোলাম পাহাড়ের আরো ওপর দিকে, ধারচুলা গ্রামের দিকে। দেখতে দেখতে পাহাড়ে মেঘ জমতে শুরু করলো। মাঝে কিছুটা বৃষ্টিও হলো। ধারচুলা ঢোকার আগে বৃষ্টি কমেও গেছিল। এখন বাজে সন্ধ্যে 6:30। এসে গেলাম ধারচুলার একটু আগে তোয়াঘাট যে 3 রাস্তা মোড় আছে সেই জায়গাতে। আচ্ছা, আজকে কিন্তু আমরা ধারচুলাতে আর যাচ্ছি না, কারণ ধারচুলাতে কোনো রকম থাকার অপশান নেই। সমস্ত হোমস্টে বুক। যেহেতু আমরা একদম শেষের দিকে বুক করেছিলাম, তাই জন্য আমরা জায়গা পাইনি। আমরা যার মাধ্যমে আদি কৈলাস ওম পর্বত দর্শন করতে যাব, সেই নীতেশ ভাই বলে দিয়েছে আমাদেরকে আজকেই চলে যেতে হবে একদম বুধি। তা আমাদেরকে গাড়ি পাঠিয়েও দিয়েছে। আমরা এখান থেকে লাগেজটা জাস্ট গাড়িতে ট্রান্সফার করে আমরা সোজা বুধি চলে যাব। চলুন তাহলে। লাগেজ পরবর্তী গাড়িতে তুলে তাড়াতাড়ি করে গাড়ি ছেড়ে দেওয়া হলো। ধারচুলা থেকে বুধি ভিলেজের দূরত্ব প্রায় 57 কিলোমিটার। এই বোলেরো গাড়িতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার থেকে একটু বেশি। ধারচুলা থেকেই আদি কৈলাস ওম পর্বত ও পঞ্চচূল্লির জন্য আলাদা গাড়ি ভাড়া নিতে হয়। এই টোটাল ট্যুরটা 4 রাত 5 দিনের জন্য হয়ে থাকে। আমরা নীতেশ ভাইয়ের মাধ্যমে এই ট্রিপটা করেছি। দেখতে দেখতে পাহাড়ে অন্ধকার নামল। আমরাও এগোতে থাকলাম বুধি গ্রামের উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 9:10। এসে পৌঁছে গেলাম বুধি গাঁওতে। এখানে কিন্তু আজকে রাত্রেবেলা আমরা থাকবো। কালকে আমরা সকালবেলা এখান থেকে বেরোবো ওম পর্বত দর্শন করতে। বুধি গ্রামে এটাই আজ আমাদের রাতের আস্তানা। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, প্রতি ঘরে 4 জন করে থাকার ব্যবস্থা। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তাড়াতাড়ি করে ডিনার সেরে নিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, রাই শাক, রুটি, স্যালাড, আপেলের চাটনি ও টক দই।
এখানে বুফে সিস্টেমে খাওয়া, খাওয়া সেরে সোজা ঘুম। পরের দিনকে সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে আমাদের দিনটা শুরু হলো। প্রকৃতি এত সুন্দর রূপ খুব কম জায়গাতেই পাওয়া যায়। আমরা প্রতিটা মুহূর্তগুলোকে উপভোগ করতে থাকলাম। একটু পরে গরম জল তৈরি হতেই সবার ভিড় জমল। এখানে এখনো পর্যন্ত ইলেকট্রিক ঢোকেনি, তাই গিজারও নেই। এইভাবেই জল গরম করা হয় স্নানের জন্য। ভারত ও নেপাল সীমান্তে চারদিকে বড় বড় পাহাড়ের মাঝে ছোট্ট জনপদ এই বুধি ভিলেজ। এখানে এখনো পর্যন্ত ইলেকট্রিক বা মোবাইলের সিগন্যাল ঢোকেনি। রাতের বেলা জেনারেটর ব্যবহার করা হয়। এখানে প্রকৃতি একদম তার নিজস্ব সত্তায় রয়েছে। নদীর ওপাশটা হলো নেপাল। অপূর্ব সুন্দর এক পাহাড়ি গ্রাম। স্নানের পর আমরা সবাই মিলে ব্রেকফাস্টের জন্য নেমে এলাম। ডিনার, ব্রেকফাস্ট এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই থাকে। ব্রেকফাস্টে ছিল পোহা। ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে লাগেজ তুলে নিলাম। এখন বাজে সকাল 7:36। আমরা ওম পর্বত দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এবারে গাড়ি এগিয়ে চলল পাহাড়ের আরও ওপরে ওঠার জন্য। আমরা ছিলাম বুধি গ্রামে, যার উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 মিটার উঁচুতে। যেখান থেকে ওম পর্বত দর্শন করা হয় তার উচ্চতা প্রায় 4246 মিটার, অর্থাৎ আমরা 1546 মিটার আরও উঁচুতে উঠব। ধীরে ধীরে যত উপর দিকে উঠছি, হিমালয়ের বরফে মোড়া পর্বতশৃঙ্গগুলো আরও কাছে এগিয়ে আসছে। মনে হচ্ছে যেন আর একটু এগোলেই তার কাছে পৌঁছে যাব। এদিকের পথে যেরকম চড়াই আছে, ঠিক তেমনি প্রাকৃতিক শোভাও অকল্পনীয় সুন্দর। রাস্তাও যথেষ্ট ভালো। এই অঞ্চলটা পুরোটাই দেখভাল করে ভারতীয় সেনা, কারণ পাশেই রয়েছে চায়না বর্ডার। এই পর্যন্ত আসতে হলে ইনার লাইন পারমিট লাগে। আরও কিছুটা এগোনোর পর শিয়ালিতে আমাদের সর্বপ্রথম আইটিবিপির পক্ষ থেকে পারমিট চেক করা হলো। এখানে আমাদের সবার নাম রেজিস্টার করলো ওরা খাতায়, তারপরে আমাদের এখান থেকে যাওয়ার অনুমতি মিলল। চলুন তাহলে। পারমিট চেক হওয়ার পর আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। চারদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছিল সত্যিই আমরা বোধহয় স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে কালী নদী বা সারদা নদী। এই নদী এখানে ভারত ও নেপালের সীমানা নির্ধারণ করে। নদীর ওপারের অংশটা হলো নেপাল। ধীরে ধীরে আমরা নেপাঞ্চু ও গুঞ্জি হয়ে এগিয়ে চললাম। ওম পর্বতের দর্শনের জন্য সাধারণত যাত্রীদের এই গঞ্জিতে থাকাই ভালো। এখন যাত্রীর খুব চাপ বলে এই অঞ্চলে হোমস্টে না থাকায় আমরা বুধি গ্রামেই ছিলাম। গুঞ্জি গ্রাম থেকে আরও কিছুটা এগোনোর পরেই আমরা প্রথম ওম পর্বতের দর্শন পেলাম। এই দর্শন ছিল আমাদের কাছে স্বর্গ সুখের সমান। তারপরে আমরা যত এগিয়েছি, চোখের সামনে ওম লেখাটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো। তখন প্রতিটা মুহূর্তে বাবা মহাদেবকে প্রণাম জানিয়েছি আজ আমাকে সশরীরে এই স্থানে নিয়ে আসার জন্য। এ আমাদের জীবনে এক পরম প্রাপ্তি।
আরও কিছুটা চলার পর এখন বাজে সকাল 10টা। এসে পৌঁছলাম ওম পর্বতের একদম পাদদেশে। বাবা মহাদেবের কাছে বহু দিনের প্রার্থনা ছিল যে ওম পর্বত, আদি কৈলাস, পঞ্চচূল্লি এই দিকটা দর্শন করার জন্য। অনেক দিন ধরে ট্রাই নিচ্ছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। বাবা মহাদেব হয়তো ডাকেননি, তাই জন্য আজকে অবশেষে তিনি ডেকে নিলেন। একদম সামনে রয়েছে ওম পর্বত। সারা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ যে আধ্যাত্মিক স্থান রয়েছে তার মধ্যে ওম পর্বত একটা। আজ আমার জীবন ধন্য আমি এখানে আসতে পেরে। চলুন দর্শন করি। চারদিকে তুষারাবৃত পাহাড়ের মধ্যে দূরে ওম পর্বত অবস্থান করছে। এগিয়ে চললাম আরও পাহাড়ের সামনের দিকে। তখন এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঝড়ের গতিতে বইছে। সামনের দ্বার দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। অনেক ভক্তজন এখানে উপস্থিত হয়েছেন। এই হলো পৃথিবীর বিস্ময়কর এক আধ্যাত্মিক স্থান, ওম পর্বত। এই পর্বতের সবথেকে আশ্চর্য বৈশিষ্ট্য হল পাহাড়ের গায়ে বরফের স্তর স্বাভাবিকভাবেই ওম চিহ্নের আকৃতি তৈরি করে। হিন্দু ধর্মের ওম ধ্বনিকে সৃষ্টির আদি ধ্বনি বলা হয়। বিশ্বাস করা হয় এই ধ্বনির মধ্যেই ব্রহ্মাণ্ডের শক্তি ও ঈশ্বরের উপস্থিতি রয়েছে। তাই ওম পর্বতের গায়ে স্বাভাবিকভাবে ওম চিহ্ন দেখা যাওয়াকে ঈশ্বরের অলৌকিকতা হিসেবে মানা হয়। ওম পর্বতের চারপাশের প্রকৃতি অত্যন্ত মনোমুগ্ধকর এবং রোমাঞ্চে ভরা। পুরো অঞ্চল জুড়ে রয়েছে তুষারাবৃত হিমালয়ের শৃঙ্গ আর গভীর পাহাড়ি উপত্যকা, আর তার সঙ্গে কালী নদীর গর্জন ও প্রবল ঠান্ডা হাওয়া। আর তার সঙ্গে রয়েছে অপার্থিব শান্তি ও আধ্যাত্মিক শক্তি। আমি এই স্বর্গীয় পরিবেশে বসে রইলাম। এক দৃষ্টে তাকিয়ে সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলাম সৃষ্টির আদি ধ্বনিকে অনুভব করার। বেশ কিছুক্ষণ স্থির মনে বসে থাকার পর আমার কানে ও মাথার ভেতরে যে ভাইব্রেশন অনুভব করেছিলাম তাতে আমি ভয় পেয়ে কেঁপে উঠেছিলাম। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। শুধু এটুকু বলতে পারি, মাথার তালুর ওপরে টিপ টিপ করে ব্যথা শুরু হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে আমি বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে তখনই সেখান থেকে উঠে পড়েছিলাম। এ এক অদ্ভুত অনুভূতি। উঠে পড়ে সবার সঙ্গে কথাবার্তা বলতেই মাথার ব্যথাটা যেন কোথায় হারিয়ে গেছিল। এবারে চলে এলাম পাশেই বাবা মহাদেবের মন্দিরে। এখানেও অনেকটা সময় বসে বাবা মহাদেবকে প্রণাম জানালাম। অনেক ভক্ত এখানে বসে ধ্যান করছেন। আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম। এই আধ্যাত্মিক অনুভূতির থেকে যেতে একদম ইচ্ছা করছে না। এখানে প্রায় 1 ঘন্টা মতন ছিলাম। কি দর্শন করে গেলাম, কি অনুভূতি নিয়ে যাচ্ছি, ভাষা দিয়ে বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, স্বয়ং মহাদেবের অনেক কৃপা থাকলে তবেই এখানে পৌঁছানো যায়। অপূর্ব অপূর্ব। কি কি পরিমাণে শান্তি পাচ্ছি আজকে, এ ভাষা দিয়ে বলতে পারবো না আপনাদেরকে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সবাই এই রকম পুণ্যস্থান অন্তত জীবনে একবার দর্শন করে যেতে পারেন। জীবনে যা অনুভূতি পাবেন তা অকল্পনীয় এক অনুভূতি।
আমি সেই অনুভূতিকে অনুভব করে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখলাম। চলুন, এরপরে আস্তে আস্তে এখান থেকে বেরোতে হবে। সত্যি যেতে একদম মন চাইছে না। আজকের এই ওম পর্বত দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা মতামত আমাকে সব সময়ের জন্য উৎসাহ দিয়ে থাকে এই রকমই বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য। এবারে আমি ফিরে চললাম গাড়ির দিকে। গাড়িতে উঠে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ গাড়িতে আসার পর এসে পৌঁছে গেলাম কালাপানি বলে একটা জায়গাতে। এই কালাপানি কিন্তু এই রাস্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটি মন্দির আছে। আমরা মন্দিরে যাব কিছুক্ষণ বাদে। তার আগে এইখানে রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া সারবো, অর্থাৎ দুপুরের লাঞ্চটা করব, করে তারপরে মন্দির যাব। আর এই যে আমরা যে লাঞ্চ করব, এই লাঞ্চটা করার জন্য কিন্তু আমাদের আগে যখন গেছিলাম তখন বলে যেতে হয়েছিল। এখানে থালি সিস্টেমের খাওয়া। চলুন আগে লাঞ্চ করে নিই, তারপরে মন্দির দর্শন করব। এখানে খাওয়ার ব্যবস্থা খুবই সাধারণ মানের। ঢুকে পড়লাম খাওয়ার জায়গাতে। চলো চলো বসো। মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপি, পাঁপড় আর পেঁয়াজ। এই খাবারটার দাম পড়েছে মাথাপিছু 250 টাকা করে। খাবার খেয়ে গাড়িতে উঠে কিছুটা এগিয়েই এবারে এসে পৌঁছে গেলাম কালী মাতা মন্দিরে। এই সামনেই রয়েছে একটু ওপরে। চলুন দর্শন করে আসি। মন্দির সিঁড়িপথে কিছুটা উপর দিকে উঠতে হবে। এগিয়ে চললাম মন্দিরের দিকে। পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদীর স্বচ্ছ জলের ধারা। এই হচ্ছে কালী নদীর উদ্গম স্থল। এই অঞ্চলের সবথেকে আধ্যাত্মিক গুরুত্ব হলো এখান থেকেই কালী নদীর উৎপত্তি হয়েছে বলে বিশ্বাস করা হয়। পাহাড়ের গর্ভ থেকে বেরিয়ে আসা স্বচ্ছ জলের ধারাকে বহু ভক্ত দেবী মায়ের আশীর্বাদ হিসেবে দেখে থাকেন। জয় মা কালী। স্থানীয় মানুষের মতে মা কালী নিজ শক্তিতে এই নদীর সৃষ্টি করেছেন। তাই এই কালী নদী দেবী শক্তির প্রতীক হিসেবে পুজো করা হয়। সামনেই আছে মায়ের সুন্দর মন্দির। বাঁ দিকের গর্ভমন্দিরে মা কালী অধিষ্ঠান করছেন, আর ডান দিকের গর্ভমন্দিরে স্বয়ং মহাদেব অধিষ্ঠান করছেন। তীর্থযাত্রীরা কৈলাস মানস সরোবর যাত্রা করার আগে এইখানে প্রণাম জানিয়ে নিরাপদ যাত্রার আশীর্বাদ প্রার্থনা করে থাকেন। কালাপানি অঞ্চলের চারপাশে রয়েছে তুষারবৃত পর্বত, ঠান্ডা হাওয়া আর গভীর নীরবতা, সঙ্গে কালী নদীর অবিরাম বয়ে যাওয়া কুলকুল শব্দ। সবকিছু মিলে এখানে এমন এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছে যা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। স্থানীয় লোককথা ও ধর্মীয় বিশ্বাসে বলা হয় যে উঁচু গুহাতে মহর্ষি বেদব্যাস সাধনা ও ধ্যান করেছিলেন। এই জন্য পুরো অঞ্চলটাকে অনেকেই ব্যাস উপত্যকা বলে থাকেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী হিমালয়ের এই নির্জন স্থানে শান্ত পরিবেশে ব্যাসদেব মা কালীর সাধনা করেন এবং এই বর্তমানে যেখানে কালী নদীর উৎপত্তি হয়েছে সেইখানেই মা কালী ব্যাসদেবকে দর্শন দেন। আজও এই আধ্যাত্মিক শক্তি স্থানে ধ্যান করলে মানসিক শান্তি ও শক্তি লাভ হয়। আমি এই পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম।
এবারে আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চপাণ্ডবের স্মৃতি বিজড়িত মাতা কুন্তির গ্রাম কোটিগাঁও। যাওয়ার পথে কালী নদীর ধারে উষ্ণ প্রস্রবণ দর্শন করলাম। এই যে লাল কাপড় লাগানো। তারপরে এগিয়ে চললাম কোটিগাঁওয়ের উদ্দেশ্যে। চারদিকে অপরূপ এক স্বর্গীয় পরিবেশ। আজকের ভিডিও আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।